জি, আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের তামাদিন ১৯০৮ এর ৩য় ক্লাস। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা ২৩ থেকে ২৯ ধারা পর্যন্ত পড়ার চেষ্টা করব। যেখানে বিশেষ করে আপনাদের এই সেকশন গুলো থেকে বিশেষ করে লিখিত পরীক্ষায় বেশি কোয়েশ্চেন হয়। এমসিকিউ পরীক্ষায়ও কোয়েশ্চেন হয়। এমসিকিউ পরীক্ষায় যে কোয়েশ্চেন গুলো হতে পারে সেটা আমি আলাদা করে বলে দিব। কিন্তু বিশেষ করে ২৬, ২৭ এবং ২৮, ২৯ এই ধারাগুলো থেকে আপনাদের লিখিত পরীক্ষায় কোয়েশ্চেন বেশি আসে। তার মানে আমরা ধরে নিতে পারি যে আমাদের হচ্ছে ২৪ থেকে ২৯ ধারা পর্যন্ত এই সেকশন গুলো লিখিত পরীক্ষার জন্য বেশি ইম্পোর্টেন্ট। এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। ২৩ ধারায় কি বলা আছে? অবিরাম অব্যাহত বারবার চুক্তি ভঙ্গ করা। আমরা যতটুকু প্রয়োজন যেহেতু আমাদের পরীক্ষার ডেট হয়ে গিয়েছে, আমরা আ শুধু সময় নষ্ট করব না, কালক্ষেপণ করব না। যতটুকু প্রয়োজন ততটুকুই পড়ার চেষ্টা করব। ২৩ ধারায় বলা আছে অবিরাম অব্যাহত বারবার চুক্তি ভঙ্গ করা। যখন বারবার বা প্রতি মুহূর্তে চুক্তি ভঙ্গ হয়, যতবার চুক্তি ভঙ্গ হবে, ততবার আবার নতুন করে কি হবে? নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। এই এতটুকু জানলেই হবে ২৩ ধারা থেকে। যে কন্টিনিউইং ব্রিচেস অ্যান্ড wrongs অর্থাৎ যতবার চুক্তি ভঙ্গ হবে, ততবার আবার কি হবে? নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তো একটু গল্প বলে দেই, যদিও ২৩ ধারায় আপনাদের কোনো উদাহরণ বেয়ারেক্ট বা অন্য কোথাও নেই। একটু গল্প বলি। ধরেন আমাদের এলাকায় আ শেখেরচর বাবুরহাট নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন। বাংলাদেশের অন্যতম বা বৃহত্তম পাইকারি কাপড়ের মার্কেট। আমাদের এই নরসিংদীর শেখেরচর বাবুরহাটে আমার অফিস থেকে হয়তোবা ১৫-২০ মিনিটের দূরত্ব। এখানে সারা বাংলাদেশের এখান থেকে কি হয়? আপনার হচ্ছে কাপড় হোলসেল হয়। তো সেখানে ধরেন আপনার ফ্রেন্ডের একটা দোকান। সেই দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে আপনি ৳২০,০০,০০০ চুক্তির মাধ্যমে কি করেছেন? ইনভেস্ট করেছেন। বা পার্টনার হয়েছেন, ব্যবসায়িক পার্টনার হয়েছেন, চুক্তিবদ্ধ হয়েছেন। এবং সেই চুক্তির মধ্যে মেনশন করা আছে যে ব্যবসার ভ্যালু ধরা হয়েছে ধরেন ৳১,০০,০০,০০০। পার্টনার হিসেবে আপনি যেহেতু ৳২০,০০,০০০ দিয়েছেন, সেই অনুযায়ী যে ইন্টারেস্ট হবে সেই ইন্টারেস্টটা আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, সেই চুক্তি অনুযায়ী আপনি ইন্টারেস্ট পেয়ে যাচ্ছেন রেগুলার আলহামদুলিল্লাহ। কিন্তু এখন হঠাৎ করেই করোনা ভাইরাস চলে আসলো। এখন করোনা ভাইরাস আসার পর আপনারা জানেন যে ব্যবসা-বাণিজ্য সবকিছু কি ছিল? বন্ধ ছিল, লকডাউন ছিল। যেই কারণে আপনার চুক্তি অনুযায়ী যিনি হচ্ছে পরিচালনা করতেছেন ব্যবসা, তিনি আপনাকে পেমেন্ট দিতে পারতেছে না ঠিকমতো করে। ৬ মাস ১ বছর বন্ধ ছিল। আপনারা জানেন আ যে চুক্তি ভঙ্গের জন্য যেই মামলা করতে হবে, চুক্তির সুনির্দিষ্ট কারণ সম্পাদনের যে মামলা করতে হবে, সেই মামলাটা আমাদের মেয়াদ কিন্তু ১ বছর। আগে ৩ বছর ছিল। অথবা যদি অর্থ সম্পর্কিত মামলা করতে চান, অর্থ পুনরুদ্ধারের মামলা করে তা আমাদের মেয়াদ হলো ৩ বছর। আপনাকে ৩ বছরের মধ্যে মামলা করতে হবে। এখন যখন চুক্তি অনুযায়ী আপনাকে সময় মতো টাকাটা দিচ্ছে না, যখনই দিচ্ছে না তখনই কি হচ্ছে? চুক্তি ভঙ্গ হচ্ছে, চুক্তির শর্ত ভঙ্গ হচ্ছে। যখনই চুক্তির শর্ত ভঙ্গ হচ্ছে, তখন থেকে কি হয়? আপনার মামলা করার কারণ উদ্ভব হয়। যেমন আপনি একটা জমি ক্রয় করেছেন, ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তাহলে চুক্তি অনুযায়ী ফেব্রুয়ারি মাসে আপনাকে কি করে দিবে? জমি সাবকাবলা রেজিস্ট্রি করে দিবে। কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনাকে বলতেছে, "না ভাই আপনার কাছে জমি বিক্রি করব না।" হ্যাঁ, আপনি যে বায়নার টাকা আছে সেটা নিয়ে যান। তাহলে এরকম পরিস্থিতিতে ওই ফেব্রুয়ারি মাসে যেদিন না করে দিল, ঐদিন থেকে আপনার কি হলো? মোকদ্দমা করার কজ অফ অ্যাকশন এরাইজ হলো। অর্থাৎ কারণ উদ্ভব হলো। তো যাই হোক, এই যে চুক্তি ভঙ্গ হলো, করোনার কারণে আপনাকে টাকা পে করতে পারতেছে না। এখন ধরেন ৩ মাস পর লকডাউন খুলল। লকডাউন ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। খুব ভালো ব্যবসা হয়েছে। আপনাকে কি করল? ওই যে ৩ মাস যে টাকা পয়সা দিতে পারে নাই, তার মধ্যে থেকে ধরেন হচ্ছে ১ মাস বা ১.৫ মাসের যে লভ্যাংশের টাকাটা, সেটা আপনাকে দিয়ে দিল। তাহলে যখনই আপনাকে টাকার কিছু অংশ পরিশোধ করেছে, হ্যাঁ? চুক্তি হয়েছে, চুক্তি ভঙ্গ হয়েছে। ভঙ্গ হয়ে যাওয়ার পর আবার যে চুক্তির যে বিষয়বস্তু আছে, সেই বিষয়বস্তু অনুযায়ী আপনার হচ্ছে যতবার চুক্তি ভঙ্গ হচ্ছে, ততবার আবার কি হবে? হুম? আ বারবার চুক্তি ভঙ্গ হচ্ছে, ততবার আবার নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। বারবার যতবার চুক্তি ভঙ্গ হয়, আবার চুক্তি কারেক্টেড হয় যে, না ঠিক আছে আপনাকে পে করতেছে। এখন আবার ভঙ্গ হচ্ছে, আবার পে করতেছে। এরকম যতবার এরকম কাণ্ড হয়, ততবার নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। ২৪ আপনি বাড়ি করেছেন। আপনার বাড়িটা হলো ৫ তলা। আপনার বাড়ির পাশেই আ XYZ কোম্পানি, রিয়াল এস্টেট কোম্পানি আছে বাংলাদেশে অভাব নেই। আপনার বাড়ি ধরেন হচ্ছে ঢাকার মালিবাগে। এখন মালিবাগে আপনারা দেখবেন যে মালিবাগ যে রেলগেট আছে, রেলগেটের পাশে অনেক আগের বাড়ি আছে।
৩ তালা বাড়ি আছে, ২ তালা বাড়ি আছে, ৫ তলা বাড়ি আছে। ওগুলো অনেক আগের ২০ বছর, ৩০ বছর আগের বাড়ি আরকি। উনারা নিজেরা করেছে জায়গা কিনে। এখন এগুলোতে কিন্তু রিয়াল এস্টেট কোম্পানি ঢুকে গেছে। আপনারা দেখবেন বিভিন্ন নামে, বিভিন্ন ব্র্যান্ডে অনেক বড়, বড় রিয়াল এস্টেট কোম্পানি ঢুকেছে। এখন আপনার বাড়িটা ধরেন হচ্ছে ৫ তলা বা ৩ তলা অনেক পুরাতন বাড়ি। সেই পুরাতন আপনার বাড়ির পাশেই XYZ রিয়াল এস্টেট কোম্পানি সেখানে কি করলো? জায়গা নিল। যে সেখানে তারা কি করবে? হ্যাঁ, ৫০ তলা বা ৩০ তলা একটা অ্যাপার্টমেন্ট করবে বা টাওয়ার করবে। যেখানে নিচে হলো আপনার থাকবে হচ্ছে যে শপিং মল, উপরে থাকবে হচ্ছে কি আপনার রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট। তো উনারা কিন্তু আপনার কাছ থেকে জমি নেয় নাই। আপনার পার্শ্ববর্তী যে ল্যান্ড ওনার আছে, সেই ল্যান্ড ওনারের কাছ থেকে জমি নিয়েছে। এখন এই ৩০ তলায় অ্যাপার্টমেন্ট করতে গিয়ে উনাদের কি করা লাগতেছে? সেখানে বিশাল খনন কাজ করা লাগতেছে। খনন কাজ না করে উনারা তো পাইলিং করতে পারবে না। উনারা এমনভাবে খনন করা শুরু করলো, এমনভাবে পাইলিং করা শুরু করলো, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে ২ তালা বা ৩ তালা যেই পুরাতন বাড়িটা আছে, সেটা যেকোনো সময় উনাদের এই খাদের ভিতরে উনারা যে গর্ত করতেছে, সেই গর্তের ভিতর যেকোনো সময় পড়ে যেতে পারে। এরকম পরিস্থিতিতে আপনি কিন্তু সেটা বন্ধের জন্য নিষেধাজ্ঞার মামলা করতে পারবেন, এটা স্বাভাবিক। কিন্তু এখানে বলা আছে ২৪ ধারায় বলা আছে ক্ষতিপূরণের মামলা। আপনার ক্ষতিপূরণের মামলার তামাদি মেয়াদ গণনা কখন থেকে শুরু হবে? তাহলে যেই কাজ তাৎক্ষণিক ক্ষতির কারণ হয় না, তাহলে তাৎক্ষণিক ক্ষতির কারণ হয় না কি? আমরা ২৪ ধারা পড়তেছি যে উনারা যখন ১ম এ গর্ত করা শুরু করল, তখন কিন্তু আপনার ওই যে পুরাতন যে ৩ তালা ৩০ বছর আগে আপনার বাবা করে দিয়ে গেছিল বা দাদা করে দিয়ে গেছিল, সেই ৩ তালা বাড়িটা কিন্তু ওইখানে ধসে পড়ে নাই। ১ মাস, ২ মাস, ৩ মাস, ৬ মাস চলে গেছে কিন্তু ধসে পড়েনি। একটা সময় আপনার সেই বাড়িটা কি করল? ওই যে ওনারা এত বড় গর্ত করেছে, এত বড় অ্যাপার্টমেন্ট করবে, ওই গর্তের ভিতর ধসে পড়ল। আমাদের ২৪ ধারায় বলতেছে যেই কাজ তাৎক্ষণিক ক্ষতির কোনো কারণ হয় না। কিন্তু কাজটি করলে কি হয়? ফলস্বরূপ পরবর্তীতে ক্ষতি হয়। তাহলে এই ক্ষেত্রে যেদিন থেকে প্রকৃত ক্ষতি সাধিত হবে অর্থাৎ আপনার যে পুরাতন ৩ তলা বাড়িটা আছে সেটা হচ্ছে ওই এক্সওয়াইজেড রিয়েল এস্টেট কোম্পানি যে গর্ত করেছে তাদের অ্যাপার্টমেন্ট করার জন্য ওইটার ভিতর যেদিন আপনার হচ্ছে কি পড়বে? ধসে পড়বে। সেদিন থেকে আপনার এই ক্ষতিপূরণের মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আমাদের ২৪ ধারার বেসিক কথা কি? যে কাজ তাৎক্ষণিক ক্ষতির কারণ হয় না। কিন্তু কাজটি করলে কি হয়? ফলস্বরূপ পরবর্তীতে ক্ষতি হয়। এই ক্ষেত্রে যেদিন থেকে প্রকৃত ক্ষতি সাধিত হয় সেদিন থেকে কি হবে? সেদিন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। অর্থাৎ আপনার বাড়িটি যেদিন ওই গর্তের ভিতর ধসে পড়বে সেদিন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। আমাদের এখানে একটা উদাহরণ দেয়া আছে যেটা লিখিত পরীক্ষার জন্য মোস্ট ইম্পোর্টেন্ট আমরা বলতে পারি যে আপনি হলেন আ ধরেন এইভাবেই গল্পটা বলি, পরে আপনার উদাহরণটা পড়ে নিয়েন। ধরেন আপনার ১০% জমি আছে। ধরেন ১০% ধান ক্ষেত আছে। এখন এই যে আপনার ধান ক্ষেত, আ এই ১০% ধান ক্ষেতের চারপাশে আপনার হচ্ছে কার? রহিম সাহেবের জমি আছে। রহিম, রহিম, রহিম। অর্থাৎ আপনার জমির চারপাশে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কার জমি আছে? রহিম সাহেবের জমি আছে। এখন রহিম সাহেব আ খবর পাইলেন যে উনার জমির নিচে কি আছে? কয়লা আছে। এখন রহিম কি করলেন? ওই আ কয়লা কোম্পানির সাথে চুক্তি করে তার জমি থেকে কি করলেন? কয়লা খনন এবং উত্তোলন করা শুরু করলেন। তাহলে রহিম সাহেব যখন ধরেন হচ্ছে আজকে কত তারিখ? ৩০/৮/২০২৫ আজকে উনি কি করলেন? হ্যাঁ, কয়লা খনন এবং উত্তোলন করা শুরু করলেন। তাহলে উনি আজকে এই যে কয়লা খনন এবং উত্তোলন করা শুরু করলেন, আজকে কিন্তু আপনার যে মাঝখানের যে ১০% জমি আছে, সেটা কিন্তু ধসে পড়েনি। কিন্তু ৬ মাস, ১ বছর যখন চলে গেল, উনারা এমনভাবে গর্ত করে সেই কয়লা বিক্রি করেছে যে আপনার যে মাঝখানে যে ১০% জমি আছে, সেটা কি করল? কি করল? তাদের ওই খনির ভিতরে ধসে পড়ল। এই ক্ষেত্রে আপনার যে ক্ষতিপূরণের মামলা, এই ক্ষতিপূরণের মামলা করার তামাদি মেয়াদ কখন থেকে শুরু হবে? যেদিন থেকে প্রকৃত ক্ষতি সাধিত হবে। অর্থাৎ আপনার যে ১০% জমি আছে, সেটা যখন রহিমের ওই কয়লা গর্ভে হচ্ছে কি হবে? ধসে পড়বে। সেদিন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। ওকে, আমরা এখানে একটা উদাহরণ আছে সেটা একটু পড়ি যে কয়েকটি জমির উপরিভাগের মালিক, খ ওই জমির ভূগর্ভের মালিক। তাহলে উপরিভাগের তাৎক্ষণিক স্পষ্ট কোনো ক্ষতি না করে খ ভূগর্ভ হতে কি করলো? কয়লা খনন এবং উত্তোলন করা শুরু করলো। কিন্তু অবশেষে জমিটির উপরিভাগ ধসে পড়ল। তাহলে এই ক্ষেত্রে যখনই দোষে পড়ল, দোষে পড়ার সময় থেকে কি হবে? এই ক্ষতিপূরণের মামলা করার তামাদির মেয়াদ গণনা শুরু হবে। আশা করি আপনারা পানির মতো ক্লিয়ার হয়েছেন। এটার মধ্যে আর কিছু নেই। এমসিকিউ পরীক্ষায় যদি আসে যে ক্ষতিপূরণের মামলা করার তামাদির মেয়াদ গণনা শুরু হবে,
যেদিন থেকে প্রকৃত ক্ষতি সাধিত হয়। ক্ষতিপূরণের মামলার আ সম্পর্কে কোথায় বলা আছে? আমাদের ধারা ২৪ এ বলা আছে তামাদিনে। ক্ষতিপূরণের মামলা করার তামাদির মেয়াদ কত? তামাদির মেয়াদ হলো ৩ মাস বা ৯০ দিন। সেটা আমাদের বলা আছে হচ্ছে তামাদিনের আর্টিকেল ২ এ বলা আছে। ২৫ ধারা থেকে গতবারও মনে হয় এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন এসেছে যে দলিলে উল্লিখিত সময় গণনা। আমি কিন্তু বলে দিচ্ছি যে এমসিকিউতে কোন কোয়েশ্চেনটা আসবে। এত কিছু পড়লাম। এর মধ্যে থেকে ২৪ ধারাকে কি কোয়েশ্চেন আসবে? ২৫ ধারাও আমরা পড়তেছি যে দলিলে উল্লিখিত সময় গণনা। এখান থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় এখন পর্যন্ত ২ বার কোয়েশ্চেন এসেছে যে দলিলে উল্লিখিত সময় গণনা কোন বর্ষপঞ্জিকা অনুযায়ী হবে? আমরা জাস্ট মনে রাখবো দলিলে উল্লিখিত সময় গণনা হচ্ছে গ্রেগরিয়ান বর্ষপঞ্জিকা অনুযায়ী হবে। কি বর্ষপঞ্জিকা অনুযায়ী? আ গ্রেগরিয়ান বর্ষপঞ্জিকা অনুযায়ী। আপনারা খাতায় লিখে পড়বেন। নাহলে মনে থাকবে না। হ্যাঁ, এই শব্দটা কঠিন। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি। এটা এক ধরনের পঞ্জিকার নাম। আর যদি দলিলে ক্যালেন্ডার শব্দ বলা থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু কি হবে? সেটা হবে ইংরেজি ক্যালেন্ডার। আমরা এমসিকিউর জন্য ২৫ ধারা থেকে যেটা মনে রাখবো যে দলিলে উল্লিখিত সময় গণনা কোন বর্ষপঞ্জিকা অনুযায়ী হবে? উত্তর হবে গ্রেগরিয়ান বর্ষপঞ্জিকা অনুযায়ী। থ্যাংক ইউ। আমরা ২৬ ধারায় চলে যাব। এমসিকিউ পরীক্ষায় একটা কোয়েশ্চেন হয় যে সুখাধিকারের সংজ্ঞা তামাদিনের কত ধারায় আছে? আমরা সবাই মনে করি সুখাধিকার মানেই হলো ২৬ ধারা। অ্যাকচুয়ালি সুখাধিকারের যে ডেফিনেশন, সুখাধিকারের যে সংজ্ঞা, সেটা কিন্তু আমাদের তামাদিনের ২৬ ধারায় বলা নেই। সুখাধিকারের ডেফিনেশন, সুখাধিকারের সংজ্ঞা আছে হচ্ছে তামাদিনের ২ এর ৫ ধারায়। আমরা ফার্স্ট ক্লাসে পড়েছিলাম। তাহলে ২ এর ৫ এ কি বলা আছে? সুখাধিকারের সংজ্ঞা। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন হয় যে সুখাধিকারের সংজ্ঞা তামাদিনের কত ধারায় আছে? উত্তর হবে ২ এর ৫ ধারায়। সুখাধিকার বলতে কি বোঝেন? সুখাধিকার কিভাবে অর্জিত হয়? তাহলে সুখাধিকার কি? স্রষ্টা প্রদত্ত সকল অধিকারকে বলা হয় সুখাধিকার। আমাদের ২৬ ধারার যে বেসিক কথাটা, ২৬ ধারার বেসিক কথা হলো সুখাধিকার কিভাবে অর্জিত হয়? সুখাধিকার কিভাবে অর্জিত হয়? একজন হ্যান্ড রেইজ করেছেন, কোয়েশ্চেন করার সুযোগ দিলাম। যিনি হ্যান্ড রেইজ করেছেন কোয়েশ্চেন করেন। জি, বনি রহমান আপনি বলেন। জি। হ্যালো জি, আপু, শুনতে পাচ্ছি আপনি। জি, জি বলেন। স্যার জি। বলতে চাচ্ছিলাম যেদিন থেকে মাটি খনন শুরু হয়েছে উনার কি তামাদি সেদিন থেকেই গণনা শুরু হবে তাহলে? না। যেদিন থেকে প্রকৃত ক্ষতি সাধিত হয়েছে। অর্থাৎ ওনার যেই মালিবাগের যেই পুরাতন ওনার বাবা ৩ তলা বাড়িটা করে দিয়েছেন, সেই বাড়িটা যেদিন ধসে পড়বে ওই গর্তের ভিতরে অথবা ওই যে আপনার যে ১০% জমি সেটা যেদিন আপনার জি হচ্ছে রহিমের যে কয়লা খনি আছে সেখানে ধসে পড়বে। অর্থাৎ যেদিন থেকে প্রকৃত ক্ষতি সাধিত হবে সেদিন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। মুন্না ভাই এলএলবি হ্যান্ড রেইজ করেছেন ২ বার জি বলেন। মুন্না ভাই আনমিউট করে বলেন। জি, মুন্না ভাই কিছু বলবেন? তাহলে আমরা কন্টিনিউ করতে পারি। ওকে। ওকে ২৬ ধারায় বলা আছে সুখাধিকার কিভাবে অর্জিত হয়? ২৬ এ ২ টা সাবসেকশন আছে। হ্যাঁ, ২৬ এর ১ এ বলা আছে যে ব্যক্তিগত সম্পত্তিতে আপনি কিভাবে সুখাধিকার অর্জন করবেন? ২৬ এর ২ এ বলা আছে যে সরকারি সম্পত্তিতে আপনি কিভাবে সুখাধিকার অর্জন করবেন? তাহলে আমাদের এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন হয়, সুখাধিকার অর্জন সম্পর্কিত কোথায় বলা আছে? সুখাধিকার অর্জন সম্পর্কিত বলা আছে হচ্ছে ২৬ ধারায়। সরকারি সম্পত্তিতে সুখাধিকার অর্জন কোথায় বলা আছে? ২৬ এর ২ ধারায়। ব্যক্তিগত সম্পত্তিতে সুখাধিকার অর্জন কোথায় বলা আছে? ২৬ এর ১ ধারায়। তাহলে আমরা যদি সুখাধিকারের ডেফিনিশন দেখি, ষষ্ঠ প্রদত্ত সকল অধিকারকে বলা হয় ২ এর ৫ ধারা অনুযায়ী ষষ্ঠ প্রদত্ত সকল অধিকারকে বলা হয় সুখাধিকার। যেমন আলো প্রবেশ ব্যবহার রাখার অধিকার, বাতাস প্রবেশ ব্যবহার রাখার অধিকার, পানি কিংবা পানিপথ ব্যবহার রাখার অধিকার, অন্যান্য অধিকার। এই অধিকারগুলোকে বলা হয় কি? এই অধিকারগুলোকে বলা হয় সুখাধিকার। এখন এই অধিকারগুলো আপনি যদি সুখাধিকার হিসেবে ভোগ করতে চান, সেটা যদি ব্যক্তিগত সম্পত্তি হয়, দেখেন একটা রং চা দিয়ে দেন যদি থাকে আরকি। চিনি ছাড়া। হুম, যে ক্ষেত্রে ২৬ এর ১ এ বলা আছে এক বা একাধিক ব্যক্তি আ নিজ
অধিকারের নেই। ২০ বৎসর যাবৎ বিনা বাধায় শান্তিপূর্ণভাবে প্রকাশ্যে আলো, বাতাস, পানি, পথ চলা অব্যাহত রাখে। তাহলে সেখানে তাদের কি হয়? সুখাধিকার অর্জিত হয়। তাহলে এই যে অধিকারগুলো বললাম, আলো প্রবেশ ব্যবহার রাখার অধিকার, পানি প্রবেশ ব্যবহার রাখার অধিকার, পানিপথ ব্যবহার রাখার অধিকার। এই অধিকারগুলো যদি এক ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে আপনার হচ্ছে অধিকারের নেই, নিজ অধিকারের নেই। এক বা একাধিক ব্যক্তি নিজ অধিকারের নেই। ২০ বৎসর যাবৎ যেটা আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসে, ২০ বৎসর যাবৎ বিনা বাধায় শান্তিপূর্ণভাবে প্রকাশ্যে আলো, বাতাস, পানি, পথ চলা অব্যাহত রাখে, তাহলে ওইসব ব্যক্তি তাদের সুখাধিকার অর্জিত হয়। এখান থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় একটা কোয়েশ্চেন হবে যে, ব্যক্তিগত সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে হলে কত বছর ভোগ দখল করা লাগবে? উত্তর হবে ২০ বছর। এখন ২৬ এর একে আরো ২ টা বিষয় আছে যেগুলো আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসে। যে যার বিরুদ্ধে সুখাধিকার অর্জন হয়, তাকে যদি উক্ত সত্ত্ব ফিরে পেতে হয়, তাহলে কত বছরের মধ্যেই বাধা প্রদান করতে হবে, মামলা করতে হবে। তাহলে যার বিরুদ্ধে সুখাধিকার অর্জিত হয়, তাকে যদি উক্ত সত্ত্ব ফিরে পেতে হয়, তাহলে ২০ বছরের পূর্বেই কি করতে হবে? ২০ বছরের পূর্বেই আপনার হচ্ছে বাধা প্রদান বা মামলা করতে হবে। তাহলে যার বিরুদ্ধে সুখাধিকার অর্জিত হবে, তাহলে আপনি অন্য আরেকজনের বাড়ির সামনের যে রাস্তা আছে, ছোট রাস্তা, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছেন। তাহলে ব্যবহার যদি করেন, সেখানে অবশ্যই আপনার কি হবে? ওইখানে আপনার সুখাধিকার তৈরি হবে। তাহলে যার রা বাড়ির সামনে দিয়ে আপনি রাস্তা ব্যবহার করতেছেন, তাকে যদি আপনাকে বাধা দেয়, তাহলে ২০ বছরের মধ্যেই কি করতে হবে? ২০ বছরের মধ্যেই আপনাকে বাধা দিতে হবে বা আপনার বিরুদ্ধে মামলা করতে হবে। আর যে ব্যক্তি সুখাধিকার অর্জন করে, তারা ২০ বছর শেষ হওয়ার পর ২ বছরের মধ্যে কি করবেন? সুখাধিকার ভোগের জন্য মামলা করবেন। এই যেই ব্যক্তি সুখাধিকার অর্জন করে, এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে। যারা সুখাধিকার অর্জন করে, যে এখন আপনি অন্য আরেকজনের আ সম্পত্তিতে বা হচ্ছে যেই অধিকারগুলোর কথা বললাম, এগুলো আপনি ২০ বছর ব্যবহার করেছেন। তাহলে ২০ বছর যেদিন শেষ হবে, সেদিন থেকে আপনাকে কি করতে হবে? ২ বছরের মধ্যে সুখাধিকার ভোগের জন্য মামলা দায়ের করতে হবে। তাহলে যেই ব্যক্তি সুখাধিকার অর্জন করেন, সেই ব্যক্তিকে ২০ বছর শেষ হওয়ার পর কত বছরের মধ্যে সুখাধিকার ভোগের জন্য মামলা করতে হবে? আপনারা কিন্তু এমসিকিউ পরীক্ষায় ভুল করা যাবে না। এখানে আমরা সবাই ভুল করে ২০ বছর উত্তর দিয়ে আসি। এটা কিন্তু ২০ বছর হবে না। এটা ২০ বছর শেষ হওয়ার পর কি হবে? ২০ বছর শেষ হওয়ার পর ২ বৎসরের মধ্যে করতে হবে। তাহলে যে ব্যক্তি সুখাধিকার অর্জন করে, তাকে ২০ বছর শেষ হয়ে যাওয়ার পর ২ বৎসরের মধ্যে কি করতে হবে? সুখাধিকার ভোগের জন্য মামলা দায়ের করতে হবে। এটা হলো ২৬ এর ১। আর ২৬ এর ২ এ বলা আছে, এই যে অধিকারগুলোর কথা বললাম, যেক্ষেত্রে এক বা একাধিক ব্যক্তি নিজ অধিকারের ন্যায় আপনার হচ্ছে কি? এই ২০ বছরের পরিবর্তে কি হবে? ৬০ বছর হবে। তাহলে ৬০ বছর যাবৎ বিনা বাধায় শান্তিপূর্ণভাবে প্রকাশ্যে আলো, বাতাস, পানি, পথ চলা অব্যাহত রাখে। তাহলে সেখানে কি হয়? তাদের সরকারি সম্পত্তিতে, অর্থাৎ ২০ বছরের পরিবর্তে যদি ৬০ বছর হয়, সরকারি সম্পত্তিতে তাদের সুখাধিকার অর্জন হয়। তাহলে আমাদের ২৬ এর ২ এ বলা আছে, আ সরকারি সম্পত্তিতে যদি আপনি সুখাধিকার অর্জন করতে চান, তাহলে ২০ বছরের পরিবর্তে আপনাকে ৬০ বছর প্রকাশ্যে বিনা বাধায় শান্তিপূর্ণভাবে কি করতে হবে? শান্তিপূর্ণভাবে ভোগ দখল করতে হবে। আপনাদের এমসিকিউ পরীক্ষায় এইখান থেকে অদ্যাবধি আমরা হচ্ছে ২৩, ২৪, ২৫ এই ধারাগুলো থেকে যে কোয়েশ্চেন গুলো আসতে পারে এবং এগুলি আসবে, এর বাইরে আসার সুযোগ নেই। ২৩ ধারা থেকে আসতে পারে যে অবিরাম অব্যাহত বারবার চুক্তি ভঙ্গ করা। কোথায় আছে? আমাদের ২৩ ধারায় আছে। আসতে পারে অবিরাম অব্যাহত বারবার চুক্তি ভঙ্গের ফলাফল কি? ফলাফল হলো যতবার চুক্তি ভঙ্গ হবে, ততবার আবার নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। ২৪ থেকে আসতে পারে যে ক্ষতিপূরণের মামলার তামাদির মেয়াদ গণনার বিধান তামাদিনের কত ধারায় আছে? ২৪ ধারায় আছে। আচ্ছা, ক্ষতিপূরণের মামলার তামাদির মেয়াদ গণনা কখন থেকে শুরু হবে? যেদিন থেকে প্রকৃত ক্ষতি সাধিত হবে। অথবা এই প্রবলেম কোয়েশ্চেনটা একেবারেই এক লাইন করে দিতে পারে। তাহলে সেই ক্ষেত্রে যেদিন থেকে জমির উপরিভাগ ধসে পড়বে বা যেদিন থেকে প্রকৃত ক্ষতি সাধিত হবে, সেদিন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। এ হলো ২৪। ২৫ ধারা থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় যে কোয়েশ্চেনটা আসতে পারে যে, দলিলে উল্লিখিত সময় গণনা কোন বর্ষপঞ্জিকা অনুযায়ী করতে হবে? এক কথায় উত্তর হবে গ্রেগরিয়ান বর্ষপঞ্জিকা অনুযায়ী। ২৬ থেকে এখন পর্যন্ত যা পড়লাম, এখান থেকে এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে যে সুখাধিকার, ব্যবহার সত্ত্ব, ইসমেন্ট রাইট, এর সংজ্ঞা তামাদিনের কত ধারায় আছে? ২ এর ৫ ধারায় আছে। সুখাধিকার কাকে বলে? স্রষ্টা প্রদত্ত, আল্লাহ প্রদত্ত সকল অধিকারকে বলা হয় সুখাধিকার। যেমন আলো প্রবেশ, ব্যবহার রাখার অধিকার, বাতাস প্রবেশ, ব্যবহার রাখার অধিকার, পানি কিংবা পানিপথ ব্যবহার রাখার অধিকার, অন্যান্য অধিকার। এই অধিকারগুলোকে বলা হয় সুখাধিকার। এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসবে
ব্যক্তিগত সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে হলে কত বছর ভোগ দখল করতে হবে? উত্তর হবে ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে প্রকাশ্যে নিরবিচ্ছিন্নভাবে ২০ বছর। আচ্ছা, যার বিরুদ্ধে সুখাধিকার অর্জন হয় তাকে উক্ত সত্ত্ব ফিরে পেতে হলে কত বছরের মধ্যে বাধা দিতে হবে? তাহলে উত্তর হবে ২০ বছরের মধ্যে কি করতে হবে? ২০ বছরের মধ্যে বাধা দিতে হবে বা ২০ বছরের মধ্যে মামলা করতে হবে। আর যেই ব্যক্তিগণ সুখাধিকার অর্জন করেছে, উনারা ২০ বছর শেষ হওয়ার পর কত বছরের মধ্যে মামলা করতে হবে? ওনাদের ২০ বছর শেষ হয়ে যাওয়ার পর ২ বছরের মধ্যে কি করতে হবে? সুখাধিকার ভোগের জন্য মামলা দায়ের করতে হবে। আর ২৬ এর ২ এ এমসিকিউ পরীক্ষায় যে কোয়েশ্চেনটা আসতে পারে যে, সরকারি সম্পত্তিতে সুখাধিকার অর্জনের জন্য ২০ বছরের পরিবর্তে ২০ বছর পরিবর্তে না, সেক্ষেত্রে কোয়েশ্চেন সরাসরি আসবে যে, সরকারি সম্পত্তিতে সুখাধিকার অর্জনের জন্য কত বছর ভোগ দখল করতে হবে? সেক্ষেত্রে উত্তর হবে ৬০ বছর। প্রকাশ্যে বিনা বাধায় এবং নিরবিচ্ছিন্নভাবে ৬০ বছর ভোগ দখল করতে হবে। এখানে ২ টা উদাহরণ আছে ভেরি ইম্পোর্টেন্ট এবং হচ্ছে বুঝার জন্য আপনাদের যে সুখাধিকার বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিনা সেটার জন্য এই ২ টা উদাহরণ খুবই ইম্পোর্টেন্ট এবং আপনাদের এমসিকিউ বলেন, লিখিত পরীক্ষা বলেন ২ টার জন্য ইম্পোর্টেন্ট। আমরা বেসিক বিষয়টা ধরবো। দেখেন সালগুলো যদি আমরা দেখি, ক নাম্বার উদাহরণে বলা আছে পথ চলার অধিকারে বাধা প্রদানের জন্য ১৯১১ সালে মামলা দায়ের হয়। তাহলে আমরা ১ম এ হচ্ছে সাল মাথায় নিলাম বা খাতায় লিখে ফেলেন ১৯১১। তাহলে ১৯১১ সমান মামলা দায়ের। তারপরে বিবাদী বাধা প্রদানের কথা স্বীকার করে, এটাই তো স্বাভাবিক সে বাধা প্রদানের কথা স্বীকার করবে, কিন্তু পথ চলার অধিকার অস্বীকার করে। সে এই যে পথ চলবে এটা সে কি করতেছে? অস্বীকার করতেছে। বাদী কি প্রমাণ করে? সে ১৮৯০ সালের ১লা জানুয়ারি থেকে ১৯১০ সালের ১লা জানুয়ারি। তাহলে ১৮৯০ সালের ১লা জানুয়ারি থেকে ১৯১০ সালের ১লা জানুয়ারি খাতায় লিখেন ১৮৯০ সালের ১। তাহলে ১/১/১৮৯০ থেকে কি বলেছে? ১৯১০ সালের। তাহলে ১/১/১৯১০। তাহলে আমরা সুনির্দিষ্টভাবে দেখতে পাচ্ছি ১/১/১৮৯০ থেকে ১/১/১৯১০ পর্যন্ত ২০ বছর হয়ে যায়। তা আমাদের প্রশ্নটা যদি আবার দেখি যে পথ চলার অধিকারে বাধা প্রদানের জন্য মামলা হয়েছে ১৯১১ সালে। বিবাদী বাধা প্রদানের কথা স্বীকার করল। বিবাদী তো স্বাভাবিক সে বাধা প্রদানের কথা স্বীকার করবেই। যেহেতু তার বিরুদ্ধে মামলা হয়েছে। বাদী প্রমাণ করে যে আ ১৮৯০ সালের ১লা জানুয়ারি থেকে ১৯১০ সালের ১লা জানুয়ারি পর্যন্ত অব্যাহতভাবে সে অধিকার সুখাধিকার হিসাবে সত্য দাবি করে শান্তিপূর্ণভাবে প্রকাশ্যে ভোগ করবে। তাহলে আপনি যদি প্রমাণ করে ফেলেন, বাদী যদি প্রমাণ করে যে ১৮৯০ সালের ১লা জানুয়ারি থেকে ১৯১০ সালের ১লা জানুয়ারি অর্থাৎ ২০ বছর যদি সে প্রমাণ করে ফেলে, তাহলে এই ক্ষেত্রে কি পাবে? বাদী স্বীয় অনুকূলে রায় পাওয়ার কিন্তু অধিকারী হবে। অর্থাৎ বাদী রায় পাবে। অর্থাৎ আ বিবাদীর বিরুদ্ধে বাদী কি পাবেন? বাদী রায় পাবেন। কারণ এখানে কি হয়েছে? এখানে কিন্তু সুখাধিকার অর্জন হয়ে গেছে। আমাদের ২য় উদাহরণে দেখেন যে অনুরূপ এক মামলায় বাদী দাবি করে যে সে অধিকার শান্তিপূর্ণভাবে প্রকাশে ২০ বছর ধরে ভোগ করেছে। বিবাদী প্রমাণ করে যে ওই ২০ বছরের মধ্যে বাদী একবার এই অধিকার ভোগের জন্য কি চেয়েছিল? অধিকার ভোগের জন্য তার অনুমতি চেয়েছিল। তাহলে অনুমতি চাইলে সেক্ষেত্রে কি সুখাধিকার অর্জন হলো? সেক্ষেত্রে কিন্তু সুখাধিকার অর্জন হলো না। তাহলে এক্ষেত্রে মামলাটা কি হয়ে যাবে? এক্ষেত্রে মামলাটা কিন্তু খারিজ হয়ে যাবে। তাহলে আমরা যদি একেবারেই ট্রু সেন্স এ আবার রিপিট করি ২ টা উদাহরণ, তাহলে আমরা যেটা দেখতে পাই ১৮৯০ সালের ১লা জানুয়ারি থেকে ১৯১০ সালের ১লা জানুয়ারি পর্যন্ত বাদী প্রমাণ করতে পেরেছে ১ম প্রশ্নে যে সে ২০ বছর যাবৎ প্রকাশ্যে বিনা বাধায় নিরবিচ্ছিন্নভাবে ভোগ করেছে। এই কারণে বাদী স্বীয় অনুকূলে রায় পাবে। আর ২য় উদাহরণে আমরা যেটা দেখতে পেয়েছি যে বাদী এই ১৮৯০ সালের ১লা জানুয়ারি থেকে ১৯১০ সালের ১লা জানুয়ারি পর্যন্ত সেই এই অধিকার ভোগের জন্য কি চেয়েছিল? প্রশ্নের মধ্যেই বলা আছে অনুমতি চেয়েছিল। তাহলে অনুমতিক্রমে কেউ যদি কোন সম্পত্তিতে বসবাস করে সেখানে তার কোন রাইটই তৈরি হয় না। তো সেক্ষেত্রে বাদীর মামলা কি হয়ে যাবে? বাদীর মামলা কিন্তু খারিজ হয়ে যাবে। ২৭ ধারাটা সবাই মুখস্থ করেন। অনেকেই বুঝেন না। আজকে ক্লাসে যারা যুক্ত আছেন, এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিক পড়তেছি। যারা ক্লাসে জয়েন হয়ে ক্লাস থেকে বের হয়ে গেছেন, আপনারা কিন্তু মিস করতেছেন। আমি যেই কথাগুলো বলতেছি, এই কথাগুলোই আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসবে। আপনারা পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে এগুলোই হুবহু তুলে দিয়েছে এবং গতবার আমি ক্লাসে যা পড়িয়েছি, শুধু ঐখান থেকেই বই বাদে শুধু যা বলেছে এখান থেকে হুবহু ৭৫ এর মতো কমন পড়েছে। সরাসরি ৭৫ কমন পড়েছে। ইনশাআল্লাহ এবারের বেলায়ও ব্যতিক্রম হবে না। এবং শেষের দিকে আমরা যখন সিলেবাস শেষ করে ফেলবো, তখন আপনাদের যদিও মডেল টেস্ট হবে, মডেল টেস্টের পাশাপাশি কিন্তু আমরা হচ্ছে রিভিশন ক্লাস করি।
আপনারা চাইলে আমার সাথে ২ ঘন্টা ২.৫ ঘন্টা করে ক্লাস হয় দৈনিক। একটা ক্লাসের লেন্থই আমরা হচ্ছে দেন ২ ঘন্টা প্লাস পর্যন্ত নিয়ে থাকি। সেক্ষেত্রে আপনারাই চাইলে আমার সাথেও সবগুলো সাবজেক্ট কিন্তু রিভিশন করতে পারবেন। সেই সুযোগও আপনাদেরকে দেওয়া হবে। যাই হোক, আমরা চলে যাব হচ্ছে ২৭ ধারায়। ২৭ ধারাটা আপনারা মেক্সিমাম এখানে যারা যুক্ত আছেন, আমার মনে হয় সবাই মুখস্থ করেন যে ভবি উত্তরাধিকারী এরকম কিছু একটা আপনারা হচ্ছে কি করেন? আপনারা মুখস্থ করার চেষ্টা করেন। ২৭ ধারাটা আ আসলে এটা কিন্তু বুঝার বিষয় ২৭ ধারা যেটা। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। না বুঝে কিন্তু শুধু মুখস্থ করে আপনি কিন্তু মাথায় রাখতে পারবেন না। এটা কিন্তু কিসের বিষয়? এটা হলো আ বুঝার বিষয়। শুধু মুখস্থ করে হবে না ২৭ ধারা। ওকে আমরা গল্প আকারে বলি। ২৭ ধারায় কি বলেছে? আমরা সাক্ষ্য আইন অনুযায়ী জানি যে স্টপিল বা স্বকার্যত বাধা। তাহলে স্বকার্যত বাধার সাক্ষ্য আইনের ১১৫ ধারা অনুযায়ী বেসিক কথা কি? বেসিক কথা হলো আ আপনার কাছে থেকে যদি কেউ অনুমতি নিয়ে আ বা হচ্ছে ১১৬ ধারায়ও আছে, ১১৭ ধারায়ও আছে যে অনুমতি নিয়ে যদি কেউ কোনো সম্পত্তিতে বসবাস করে, সেখানে কিন্তু তার কোনো ধরনের কোনো অধিকার বা সত্ত্ব বা কোনো কিছুই তৈরি হয় না। তাহলে অনুমতি সাপেক্ষে কেউ যদি কোনো সম্পত্তিতে বসবাস করে, সেইখানে তার কোনো সত্ত্ব তৈরি হয় না। আপনি ধরেন ঢাকা শহরের বাড়িওয়ালা। আপনার ৫ তলায় একটা বাড়ি আছে। ৫ তলা আরেকটু বাড়িয়ে বলেন, ধরেন ৭ তলা ৮ তলা একটা বাড়ি আছে। সেখানে আমরা ভাড়া থাকি। এখন অনেক ভাড়াটিয়া আছে এক বাড়িতে ১০ বছর ১৫ বছর পর্যন্ত ভাড়া থাকে। মনে হয় যে সেই মনে হয় বাড়িওয়ালা এরকমভাবে চলাফেরা। অ্যাকচুয়ালি সে কি? সে বাড়িওয়ালা না, সে হলো ভাড়াটিয়া। এখন যে ভাড়াটিয়া সে যদি এক ফ্ল্যাটে ২০ বছর ভাড়া থাকে, সেখানে কি তার সুখাধিকার তৈরি হবে? কোনো ধরনের কোনো অধিকার তৈরি হবে? কোনো অধিকারই তৈরি হবে না। কেন তৈরি হবে না? তৈরি হবে না এইজন্য কারণ আমাদের সাক্ষ্য আইনের ১১৫, ১১৬ এবং ১১৭ বলে দিয়েছে যে অনুমতি সাপেক্ষে কেউ যদি কোনো সম্পত্তিতে বসবাস করে সেইখানে তার কোনো অধিকার তৈরি হয় না। এটা স্বকার্যজনিত বাধা। এবং ভাড়াটিয়া সেটা সুনির্দিষ্টভাবে ১১৬ ধারায় সাক্ষ্য আইনের ১১৬ ধারায় মেনশন করে দিয়েছে। তো যাই হোক ২৭ ধারার যে বেসিক কথাটা এতক্ষণ যে বললাম সেটা হলো আপনাদের ওই সাক্ষ্য আইনের যে স্টুপিলের যে বিষয়টা আছে সেটা মেনশন করলাম সেটা হলো বুঝার স্বার্থে। ২৭ ধারায় যে বিষয়টা বলেছে একেবারেই যদি আমরা ট্রু সেন্স এ বোঝার চেষ্টা করি যে আপনি যদি কাউকে অনুমতি সাপেক্ষে কোনো জায়গায় বসবাস করতে দেন, সে যতদিন বসবাস করবে সেখানে তার কোনো ধরনের কোনো কি হবে না? কোনো ধরনের কোনো সত্ত্ব তৈরি হবে না। কিছুই হবে না। যদি আপনি তাকে কি করেন? অনুমতি সাপেক্ষে বসবাস করতে দেন। তো আপনারা ২ বন্ধু। মাথায় যদি অন্য কিছু থেকে থাকে ঢেকে জেরে ফেলে দেন ২৭ ধারা না বুঝলে কিন্তু সারা জীবন মুখস্থ রাখতে হবে। আপনারা ২ বন্ধু, ২ জনই রিচ ম্যান আপনারা। ২ জনেরই ভালো অবস্থান কিন্তু এক বন্ধুর ধরেন হচ্ছে বদ অভ্যাস আছে। বন্ধু-বান্ধবের মধ্যে অনেকেই অনেক ভালো অবস্থানে আছে, ইনকাম করে, কারো বদঅভ্যাস আছে, মেয়েলি বদঅভ্যাস আছে, কারো হচ্ছে জুয়া খেলার বদঅভ্যাস আছে, হ্যাঁ? কারো হচ্ছে মদ খাওয়ার বা হচ্ছে অন্য ড্রাগস খাওয়ার বদঅভ্যাস আছে। একেকজনের একেকটা বদঅভ্যাস। ধরেন আপনার বন্ধুর হলো জুয়া খেলার বদঅভ্যাস। অনলাইনে জুয়া খেলে। এখন সে জুয়া খেলতে তার কোনো সয়-সম্পত্তি নেই। সে একেবারেই লুজার হয়ে গিয়েছে। অবস্থা খুব খারাপ এবং সে তার যে ছেলে-মেয়ে, সন্তান-সন্ততি নিয়ে থাকবে সেই ভিটেমাটি পর্যন্ত তার নেই। এখন আপনি আপনার বন্ধুকে মায়া করলেন। আপনার তো অনেক সহায় সম্পদ। আপনি আপনার বন্ধুকে বললেন, ঠিক আছে বন্ধু আমার ওই যে উত্তরের যে ২০% জমি আছে ওইখানে তুমি বাড়িঘর করে থাকো। তুমি যতদিন বেঁচে থাকবা ততদিন ওইখানে তুমি থাকো আমি তোমাকে অনুমতি দিলাম।" এখন আপনার বন্ধু আপনার কথা মতে যেহেতু আপনি তাকে অনুমতি দিয়েছেন সে ওইখানে গিয়ে কি করলো? আ আ থাকা শুরু করলো। সে ওইখানে ধরেন হচ্ছে ১০ বছর থাকলো। আপনার অনুমতি সাপেক্ষে। ১০ বছর থাকার পর সে মারা গেল। বা সে ওই সম্পত্তিতে অন্য কোথাও চলে গেল। মনের দুঃখে বনে গেল বা মারা গেল। সে যখন চলে গেল, আপনার বন্ধু চলে যাওয়ার পর তার যে বৈধ প্রতিনিধি আছে, তারা ওইখানে কি করল? বসবাস করা শুরু করল। অর্থাৎ ওই সম্পত্তিতে প্রবেশ করল, তারা বসবাস করা শুরু করল। একেবারেই ট্রু সেন্স এ যদি বলি, আপনি তো আপনার বন্ধুকে অনুমতি দিয়েছিলেন বসবাস করার জন্য, থাকার জন্য। কিন্তু আপনি কি ওই বন্ধুর যেই উত্তরাধিকারী আছে, তাদের কি কোনো অনুমতি দিয়েছিলেন যে তোরা এখানে থাকবি?
তাদেরকে তো আপনি অনুমতি দেননি। পরবর্তীতে বন্ধু যখন চলে গেল তখন ওই যারা আছে আ বা তাদেরকে আপনি কি বললেন? হ্যাঁ, তাদেরকে আপনি চলে যেতে বললেন। ২ বছরের মাথায় গিয়ে বললেন, "আরে আমি তোমাদেরকে অনুমতি দেইনি এখানে বসবাস করার জন্য। এখান থেকে চলে যাও। আমি রহিমকে দিয়েছিলাম, রহিম এখন মারা গেছে বা রহিম চলে গেছে, তোমরা এখন চলে যাও।" বাধা দিলেন। বাধা দেওয়ার পর আপনি তো অনেক রিচ ম্যান এগুলি পরে আর খোঁজ খবর রাখলেন না। তো ১৫ বৎসর পর আপনার বিরুদ্ধে যে রহিমের যে বৈধ প্রতিনিধি আ যারা উড়ে এসে জুড়ে বসেছে আমরা এরকমভাবে বলতে পারি। যারা হচ্ছে রহিম চলে যাওয়ার পর ওইখানে বসবাস করতেছে, তারা গিয়ে আপনার বিরুদ্ধে আদালতে মামলা করল সুখাধিকার ভোগের জন্য। তারা আদালতে সাবমিশন রাখলো, "মাননীয় আদালত, এই যে আমরা এই সম্পত্তিতে কত বছর ধরে ভোগ দখল করতেছি? আমরা এই সম্পত্তিতে আমরা হচ্ছে ২৫ বছর ধরে ভোগ দখল করতেছি। তো কিভাবে আপনারা ২৫ বছর ভোগ দখল করেন? যে স্যার আমরা হচ্ছে আমাদের বাবা চলে যাওয়ার আগে আমরা হচ্ছে ১০ বছর ভোগ করেছি এবং পরবর্তীতে আমরা কি করেছি? উনি বা পরবর্তীতে আমরা হচ্ছে ১৫ বছর ভোগ করেছি। তাহলে আমাদের হলো ১৫ বছর আর আমাদের বাবার রহিম সাহেবের হলো বা হচ্ছে বন্ধুর হলো উনার বন্ধুর হলো কত বছর? ১০ বছর। টোটাল কত বছর হলো? টোটাল হলো ২৫ বছর। এজন্য আমাদের সুখাধিকার অর্জন হয়ে গিয়েছে। এখন আপনি আদালতে গেলেন। আদালতে যেহেতু আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, গিয়ে স্বীকার আসলেন যে না ঠিকই আছে। উনারা এখানে আসলে ২৫ বছর ধরেই আছেন রহিম সাহেব বা আমার বন্ধু আগে ১০ বছর ছিল। এখন উনি চলে যাওয়ার পর উনারা ১৫ বছর, টোটাল ২৫ বছর ধরে আছেন। কিন্তু মাননীয় আদালতে একটা কথা, কি কথা? রহিম সাহেব অর্থাৎ আমার বন্ধু যখন এই সম্পত্তিতে চলে যান, সম্পত্তি থেকে, তখন আমি তাদেরকে কি করেছিলাম? তাদেরকে আমি ২ বছরের মাথায় বাধা প্রদান করেছিলাম। কত বছরের মাথায়? ২ বছরের মাথায় বাধা প্রদান করেছিলাম। তাহলে এই ক্ষেত্রে তারা যে বলেছে ২৫ বছর, সেই ২৫ বছর থেকে আপনার বন্ধু যাকে আপনি অনুমতি দিয়েছিলেন, সে ১০ বছর কিন্তু বাতিল হয়ে যাবে। যেহেতু আপনি কি করেছিলেন? ২ বছরের মধ্যে বাধা দিয়েছিলেন। এক্ষেত্রে তাদের শুধুমাত্র কত বছর হবে? শুধুমাত্র হবে ২৫ বছর থেকে যদি অনুমতির ১০ বছর বাদ দিয়ে দেই, তাহলে সেক্ষেত্রে তাদের হবে কত বছর? তাদের হবে শুধুমাত্র ১৫ বছর। তাহলে ১৫ বছর হলে কিন্তু আর সুখাধিকার অর্জন হয় না। তো যাই হোক, এই হলো আমাদের গল্প। এই গল্পটা কিন্তু আমাদের এই ২৭ ধারার যে উদাহরণ আছে, সেই উদাহরণে কিন্তু রয়েছে। সুনির্দিষ্টভাবে রয়েছে। আমি পড়িয়ে দিব আপনাদেরকে। ২৭ ধারায় বলা আছে, আপনি যদি কাউকে অনুমতি সাপেক্ষে কোনো জমিতে বসবাস করতে দেন, জীবন সাথে যাবে। ভাই তুই যতদিন বাঁচবি ততদিন থাকতে থাক। তাহলে আপনি তাকে অনুমতি সাপেক্ষে জীবন সত্ত্বে বসবাস করতে দিয়েছেন। এখন সে যদি ওই সম্পত্তি থেকে চলে যায়, তাহলে আমাদের ২৭ ধারায় বলেছে, আপনি যদি কাউকে অনুমতি সাপেক্ষে কোনো সম্পত্তিতে বসবাস করতে দেন, সে যখন ওই সম্পত্তি থেকে চলে যাবে, তাহলে পরবর্তীতে যারা ওই সম্পত্তিতে আসবে, তাদেরকে আপনাকে কি করতে হবে? তাদেরকে আপনাকে ৩ বৎসরের মধ্যে কি করতে হবে? ৩ বৎসরের মধ্যে বাধা সৃষ্টি করতে হবে। তাহলে আপনি কত বৎসরের মধ্যে বাধা সৃষ্টি করেছিলেন? আপনি হলো ২ বৎসরের মধ্যে বাধা সৃষ্টি করেছিলেন। তাহলে যেহেতু আপনি ২ বছরের মধ্যে বাধা সৃষ্টি করেছিলেন, এই ক্ষেত্রে তাদের যে সুখাধিকার ভোগের যে মামলাটা, সেই মামলাটা কিন্তু খারিজ হয়ে যাবে। কারণ এই ধারা অনুসারে তারা মাত্র কি করেছে? ১৫ বছর ভোগ দখল করেছে। আপনাদের ২৭ ধারা থেকে এমসিকিউ পরীক্ষায় যে কোয়েশ্চেনটা আসবে, কাউকে যদি আপনি জীবন সত্ত্বে বসবাস করতে দেন, সে সম্পত্তি থেকে চলে যাওয়ার পর, পরবর্তীতে যারা আসবে তাদেরকে আপনাকে কয় বছরের মধ্যে বাধা সৃষ্টি করতে হবে? তাহলে উত্তর হলো কয় বছরের মধ্যে বাধা সৃষ্টি করতে হবে? তাদেরকে আপনাকে হচ্ছে ৩ বৎসরের মধ্যে বাধা সৃষ্টি করতে হবে। কত বছরের মধ্যে বাধা সৃষ্টি করতে হবে? এমসিকিউ পরীক্ষায় আসবে। পরবর্তীতে যারা সম্পত্তিতে আসবে তাদেরকে আপনাকে ৩ বছরের মধ্যে বাধা সৃষ্টি করতে হবে। ওকে। এখানে একটা উদাহরণ দেয়া আছে দেখেন যে ক্ষয়ের জমির উপর তার পথ চলার অধিকারে ঘোষণার প্রার্থনা করে কয়েকটি মামলা দায়ের করে। প্রমাণ করে যে অর্থাৎ আপনার বন্ধুর যে উত্তরাধিকারী আছে সে হলো প্রমাণ করে যে সে ২৫ বৎসর যাবৎ এই অধিকার কি করতেছে? এই অধিকার ভোগ করতেছে। কত বৎসর যাবৎ এই অধিকার ভোগ করতেছে? ২৫ বৎসর যাবৎ। এবং দেখায় যে ওই ২৫ বছরের মধ্যে ১০ বছর উক্ত জমির উপর হলেন আপনি। আপনি দেখান ওই ২৫ বছরের মধ্যে ১০ বছর উক্ত জমির উপর নামক একজন হিন্দু বিধবার কি ছিল? জীবন সত্ত্ব বিদ্যমান ছিল এবং এর মৃত্যুর পর উক্ত জমিতে সত্ত্ব লাভ করে এবং এর মৃত্যুর ২ বছরের মধ্যে খ এর কি করেছিল? দাবির বিরোধিতা করেছিল। তাহলে যখন আপনি আপনার বান্ধবী, এখানে বান্ধবী যেহেতু বিধবা মহিলার কথা বলতেছে, হ্যাঁ? যখন মারা যায় বা ওই সম্পত্তি থেকে চলে যায়, ধরেন মারাই গেছে। তাহলে মারা যাওয়ার পর, হ্যাঁ?
তার মৃত্যুর পর মৃত্যুই যেহেতু সুনির্দিষ্টভাবে মেনশন করা আছে, সে যখন মারা গেছে, তার বৈধ প্রতিনিধি যখন ওই জমিতে স্বত্ব লাভ করলো, অর্থাৎ বৈধ প্রতিনিধি যখন থাকা শুরু করলো, তাদেরকে আপনি কি করেছিলেন? দেখেন যে গয়ের মৃত্যুর পর ২ বৎসরের মধ্যে, এখানে ২ বছর কিন্তু মেনশন করা আছে। ২ বছরের মধ্যে ক্ষয়ের দাবি, হ্যাঁ, আপনার হচ্ছে কি করেছিলেন? বিরোধিতা করেছেন। আপনি ওই ব্যক্তির দাবি বিরোধিতা করেছেন। এই ক্ষেত্রে মামলাটা কি হয়ে যাবে? মামলাটা খারিজ হয়ে যাবে। কেন খারিজ হয়ে যাবে? এই ক্ষেত্রে তাদের কিন্তু ২৫ বছর হয়নি। যদিও তারা বলতেছে ২৫ বছর, এই ২৫ বছর থেকে যে ১০ বছর হিন্দু বিধবার জীবন সত্ত্বে বিদ্যমান ছিল, এটা কিন্তু বাদ চলে যাবে। তাহলে এক্ষেত্রে মামলাটা খারিজ। কারণ এই ধারা অনুসারে তারা মাত্র কত বছর ভোগ করেছিল? শুধুমাত্র ১৫ বছর ভোগ দখল করেছিল। আবারও বলতেছি, ২৭ ধারার বেসিক কথা কি? ২৭ ধারার বেসিক কথা হলো, কাউকে যদি আপনি অনুমতি সাপেক্ষে জীবন সত্ত্বে কোনো সম্পত্তিতে বসবাস করতে দেন, তাহলে সেই ব্যক্তি ওই মারা যাওয়ার পর পরবর্তীতে যারা ওই সম্পত্তিতে স্বত্ব লাভ করবে, তাদেরকে আপনাকে ৩ বছরের মধ্যে কি করতে হবে? ৩ বছরের মধ্যে বাধা সৃষ্টি করতে হবে। আশা করি ক্লিয়ার। ২৮ ধারায় বলা আছে সম্পত্তির অধিকার বিলুপ্তি। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এই ধারাটা কিন্তু এখনো বলবৎ আছে। আপনারা মনে করেন যে দলিল যার জমি তার, এরকম একটা ভুল ধারণা। এরকমটা না কিন্তু। ২৮ ধারায় বাপি মেহেদী ভাই কোশ্চেন নিবো, হ্যাঁ? শেষ করে দিচ্ছি। আর অল্প একটু পড়া আছে। ২৮ ধারায় বলা আছে সম্পত্তির অধিকার বিলুপ্তি। অ্যাডভার্স পজিশন। আপনি একটা স্থাবর সম্পত্তিতে ভোগ দখলে আছেন দীর্ঘদিন ধরে। হঠাৎ করে আজকে আপনাকে ৩০/৮/২০২৫ আপনাকে স্থাবর সম্পত্তি থেকে অন্যায়ভাবে বেদখল করা হলো। তাহলে আপনাকে কে বেদখল করলো? এলাকার যে ভূমিদস্যু আছে, কিছু ভূমিদস্যু প্রকৃতির লোক আছে, আপনারা জানেন। ওনাদের কাজই হলো গরিব অসহায় যারা আছে তাদের সম্পত্তি ভোগ দখল করে খাওয়া। তাহলে কোশ্চেন নিবো ভাইয়া, একটু কোশ্চেন নিবো। ২৭ ধারা থেকে আপনাদের হয়তোবা কোশ্চেন আছে। কোশ্চেন অবশ্যই নিবো, আর একটু বাকি আছে। জি। তাহলে আপনি আজকে স্থাবর সম্পত্তিতে ভোগ দখলে আছেন। কিন্তু আজকে হলো কি, কত তারিখ? ৩০/৮/২০২৫। আপনি সেই স্থাবর সম্পত্তি থেকে জবরদখলকারী কর্তৃক, আপনার যে এলাকার ভূমিদস্যু আছে, সেই ভূমিদস্যু কর্তৃক আপনি বেদখল হয়েছেন। তাহলে বেদখল হলে আপনাকে কি করতে হবে? দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে হবে। তাহলে আমরা কি জানি? তামাদিনের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী জানি, দখল পুনরুদ্ধারের মামলা করার তামাদির মেয়াদ কত বৎসর? দখল পুনরুদ্ধারের মামলা করার তামাদির মেয়াদ হলো ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী ১২ বছর। কিন্তু আপনি ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী ১২ বছরের মধ্যে ওই জবরদখলকারীর বিরুদ্ধে, ভূমিদস্যুর বিরুদ্ধে মামলা করতে পারেননি। তাহলে এই ক্ষেত্রে সে যদিও জবরদখলকারী, এক্ষেত্রে যদিও সে কি আপনার খারাপ লোক, তারপরেও তার অধিকার প্রতিষ্ঠিত হবে, আর আপনার অধিকারটা কি হয়ে যাবে? আপনার অধিকারটা নষ্ট হয়ে যাবে। তাহলে ২৮ ধারায় কি বলা আছে? ২৮ ধারায় বলা আছে সম্পত্তির অধিকার বিলুপ্তি বা অ্যাডভার্স পজিশন। তাহলে আপনার যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সম্পত্তিতে প্রকাশ্যভাবে ১২ বৎসর বা তার অধিককাল জবরদখলকারী হওয়া সত্ত্বেও, হ্যাঁ, সে কি করে? ভোগ দখল করে। তাহলে এই ক্ষেত্রে আপনি হলেন আসল মালিক। আপনার আসল মালিকের স্বত্ব নষ্ট হবে। আর যিনি নকল মালিক, অর্থাৎ জবরদখলকারীর অধিকার কি হবে? পাকা এবং প্রতিষ্ঠিত হবে। তাহলে বেসিক কথা কি ২৮ ধারার? আমাদের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী আপনাকে স্বত্ব দখল পুনরুদ্ধারের মামলা কত বছরের মধ্যে করতে হবে? ১২ বছরের মধ্যে করতে হবে। যদি ১২ বছরের মধ্যে না করেন, তাহলে সেই ক্ষেত্রে যে ব্যক্তি ওই স্থাবর সম্পত্তির জবরদখলকারী, সেই জবরদখলকারীর অধিকার পাকা এবং প্রতিষ্ঠিত হবে এবং আসল মালিকের স্বত্বটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আসল মালিকের স্বত্ব নষ্ট হয়, নকল মালিকের স্বত্ব তৈরি হয় হচ্ছে ২৮ ধারায়। ২৯ ধারায় হচ্ছে সেভিংস বা ব্যতিক্রম। এই তামাদি আইন কোন, কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না? এমসিকিউ পরীক্ষায় প্রথমেই কোশ্চেন আসছে যে তামাদি আইন ১৮৭২ সালের চুক্তি আইনের ২৫ ধারার ক্ষেত্রে কি হবে না? ১৮৭২ সালের যে চুক্তি আইন, চুক্তি আইনের যে ২৫ ধারা, সেই ২৫ ধারার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। দ্বিতীয়ত বলা আছে ২৯ এ যে অন্য কোনো আইনে যদি তামাদির মেয়াদ বর্ণিত থাকে, তাহলে অন্য কোনো আইনে যদি তামাদির মেয়াদ বর্ণিত থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? অন্য কোনো আইনে যদি তামাদির মেয়াদ বর্ণিত থাকে, অর্থাৎ বিশেষ আইনে যদি তামাদির মেয়াদ বর্ণিত থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? বিশেষ আইনে যদি তামাদির মেয়াদ বর্ণিত থাকে, তাহলে সেই তামাদির মেয়াদ শেষ হওয়ার পর ৩ ধারা বলবৎ হবে, ৪ ধারা, ৯ থেকে ১৮ ধারা, ২২ ধারা বলবৎ হবে।
অন্য কোনো ধারা কিন্তু বলবৎ হবে না বা প্রযোজ্য হবে না। অন্য কোনো ধারা কি হবে না? অন্য কোনো ধারা প্রযোজ্য বা বলবৎ হবে না। তাহলে অন্য কোনো ধারা প্রযোজ্য হবে না মানে কি? ধরেন হচ্ছে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, বিশেষ ক্ষমতা আইন। স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা বিশেষ ক্ষমতা আইনের ৩০ ধারায় বলা আছে, বিশেষ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে কি করতে হবে? হাইকোর্টে আপিল করতে হবে। তাহলে বিশেষ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে কত দিনের মধ্যে আপিল করতে হবে? আমাদের বিশেষ ক্ষমতা আইন স্পেশাল পাওয়ার অ্যাক্টের ৩০ ধারায় বলা আছে, হাইকোর্টে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। তাহলে স্পেশাল পাওয়ার অ্যাক্টের ৩০ ধারায় কি বলা আছে? স্পেশাল পাওয়ার অ্যাক্টের ৩০ ধারায় বলা আছে, বিশেষ ট্রাইব্যুনাল যদি কোনো রায় দেয়, সে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। এখন হাইকোর্টে আপনি যদি ৩০ দিনের মধ্যে আপিল করতে না পারেন, সেই ক্ষেত্রে তামাদি আইনের ৫ ধারায় কন্ডোনেশন অফ ডিলে বিলম্ব মার্জনা মওকুফের যেই বিধান আছে, সেই বিধানটা প্রযোজ্য হবে কিনা? অর্থাৎ তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য হবে কি হবে না? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য হবে না। কেন প্রযোজ্য হবে না? কারণ আমাদের কিন্তু ২৯ এর ২ এর খ হবে এটা। ২৯ এর ২ এর খ। যদিও আমি স্টার চিহ্ন দিয়েছি, আপনাদের বেয়ারেক্টে একটু দাগিয়ে রাখতে পারেন। এটা হবে ২৯ এর ২ এর খ। ২৯ এর ২ এর খ তে বলা আছে, অন্য কোনো আইনে যদি তামাদির মেয়াদ বর্ণিত থাকে, অর্থাৎ বিশেষ আইনে যদি তামাদির মেয়াদ বর্ণিত থাকে, তাহলে সেই ক্ষেত্রে তামাদি আইনের ৩ ধারা, ৪ ধারা, ৯ থেকে ১৮ ধারা, ২২ ধারা প্রযোজ্য। অন্য কোনো ধারা কিন্তু প্রযোজ্য না। তাহলে এখানে ৫ ধারা নেই। অর্থাৎ বিশেষ আইনে বলা আছে যে আপনার ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। আপনি যদি ৩০ দিনের মধ্যে আপিল করতে না পারেন, ৩১ দিনের দিন আপিল করেন, সেক্ষেত্রে আপনার আপিলটা কি হয়ে যাবে? আপিলটা খারিজ হয়ে যাবে। সেই ১ দিনের বিলম্ব মার্জনা মওকুফও আদালত করবে না। কেন করবে না? কারণ এই ক্ষেত্রে আইনটাই তো প্রযোজ্য না। যেমন অর্থঋণী আদালত আইনের ১৯ ধারা, তারপরে হচ্ছে ৪১ ধারা। এখানে বলা আছে জেলা জজের নিকট আপিল করতে হবে কত দিনের মধ্যে? সেই স্পেশাল অ্যাক্টেই বলা আছে। জেলা জজের নিকট আপিল করতে হবে ৩০ দিনের মধ্যে। আপনারা জানেন যে ফৌজদারি কার্যবিধি, এটা হলো যদি কোনো ব্যক্তি অপরাধ করে, তাহলে কোন পদ্ধতিতে বিচার হবে? সেই বিষয়ে বলা আছে হচ্ছে ফৌজদারি কার্যবিধিতে। তাহলে ফৌজদারি কার্যবিধি তো তামাদি আইন না। সেখানে তো তামাদির বিধান বলে দেওয়ার কথা উম থাকা উচিত না। কিন্তু তারপরে ফৌজদারি কার্যবিধির ৪১৭ এবং ৪১৭ র ক ধারায় কিন্তু তামাদির বিধান বলে দেয়া আছে। তাহলে ফৌজদারি কার্যবিধির ৪১৭ ধারায় কি বলা আছে? ফৌজদারি কার্যবিধির ৪১৭ ধারায় বলা আছে খালাসের বিরুদ্ধে আপিল। তাহলে খালাসের বিরুদ্ধে ফরিয়াদি কতদিনের মধ্যে আপিল করবে? খালাসের বিরুদ্ধে ফরিয়াদি হলো আপনার ৬০ দিনের মধ্যে আপিল করবে। সেটা কোথায় বলা আছে? সেটা কি তামাদিনে বলা আছে? তামাদিনে কিন্তু বলা নেই। বলা আছে কোথায়? ফৌজদারি কার্যবিধির ৪১৭ ধারায়। আবার ফৌজদারি কার্যবিধির ৪১৭ র ক ধারায় বলা আছে, অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে ফরিয়াদি আপিল করবে হচ্ছে ৬০ দিনের মধ্যে। তাহলে আমাদের এই যে ৬০ দিন আপিল, এগুলো কি আইন? এগুলো হচ্ছে বিশেষ আইন। তাহলে বিশেষ আইনে তামাদির মেয়াদ বলে দেয়া আছে। তাহলে বিশেষ আইনে যদি তামাদির মেয়াদ বলে দেয়া থাকে, সেই তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তামাদি আইনের যে ৫ ধারা, সেটা প্রযোজ্য হবে কিনা? না, প্রযোজ্য হবে না। কারণ আমাদের ২৯ এর ২ এর সাবসেকশন খ তে বলা আছে, বিশেষ আইনে যদি তামাদির মেয়াদ বর্ণিত থাকে, সেই তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তামাদি আইনের ৫ ধারা কি হবে না? তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য হবে না। তবে ৩ ধারা প্রযোজ্য হবে। তাহলে ৩ ধারা অনুযায়ী বিশেষ আইনে বলা আছে ৬০ দিনের মধ্যে খালাসের বিরুদ্ধে আপিল করতে হবে। এখন আপনি যদি ৬০ দিনের মধ্যে আপিল করতে না পারেন, সেই ক্ষেত্রে ৩ ধারা অনুযায়ী আপনার মামলা কিন্তু আপনার আপিল কিন্তু কি হয়ে যাবে? আপনার আপিল কিন্তু খারিজ হয়ে যাবে। আচ্ছা, তারপরে বলা আছে যে বিবাহ বিচ্ছেদ আইন ১৮৬৯ এর ক্ষেত্রে এই তামাদি আইন কি হবে না? এই তামাদি আইন প্রযোজ্য হবে না এবং ১৮৮২ সালের যে সুখাধিকার আইন আছে, সেই সুখাধিকার আইনের ২ এর ৫, ২৬ এবং কি নয়? ২৬ এবং ২৭ ধারা প্রযোজ্য নয়। অর্থাৎ ১৮২০ সালের সুখাধিকার আইনের ক্ষেত্রে এই আইনের ২ এর ৫, ২৬ এবং ২৭ ধারা কি হবে না? হ্যাঁ, ২৭ ধারা প্রযোজ্য হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে তামাদিনের যে অনুচ্ছেদগুলো আছে, সেই অনুচ্ছেদগুলো একটা ক্লাসেই শেষ করে দিব। যদিও আমার মনে হয় না কোনো একাডেমি আপনাদেরকে অনুচ্ছেদ পড়াবে। হয়তোবা ক্লাসটা একটু শর্ট হবে আরকি, অল্প কিছু সময় লাগবে। কিন্তু আগামী ক্লাসে আমরা হচ্ছে অনুচ্ছেদগুলো শেষ করে দিব। তো আপনাদেরকে একদিন আ মাঝখানে হচ্ছে সুযোগ দেয়া হলো। আজকে কি বার? আজকে হলো শনিবার। আপনাদেরকে রবিবার দিন সময় দেয়া হলো। ইনশাআল্লাহ যদিও আপনাদের সোমবারে কোনো ক্লাস বা পরীক্ষা শিডিউলে নেই। কিন্তু সোমবারে আপনাদের এই তামাদি আইনের উপর আমরা